আমাদের এবারের সংগ্রাম ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করার সংগ্রাম। আরে বেটা, তোর যদি সাহস থাকে তো বাংলাদেশে ফিরে আয়। আমরা পতিত স্বৈরাচার আওয়ামী লীগ যখন বাংলাদেশের রাজনীতি থেকে মোটামুটি মাইনাস, তখন স্বাভাবিকভাবে দেশের আরেক প্রধান রাজনৈতিক দল হিসেবে ক্ষমতার দৌড়ে সবচেয়ে এগিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। টানা 17 বছর ক্ষমতার বাইরে থাকা বিএনপির ফিরে আসাটা আসলে কেমন হবে? দেশকে এগিয়ে নিতে কেমন পরিকল্পনা নিয়ে আগাচ্ছে দলটি? এমন হাজারো প্রশ্ন যখন উকি দিচ্ছে ছাত্র জনতার থেকে আপামর জনসাধারণের মুখে মুখে, তখন অবধারিতভাবে আলোচনার কেন্দ্রবিন্দুতে ভবিষ্যৎ বাংলাদেশের মোস্ট প্রোটেক্টেবল প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দম্পতির বড় ছেলে তারেক রহমান। ডাকনাম বিনু হলেও তারেক জিয়া নামে তিনি অধিক পরিচিত। পারিবারিক সূত্রে ছাত্রজীবন থেকে বাংলাদেশের রাজনীতিতে তার বিচরণ থাকলেও 1988 সালে বগুড়া বিএনপি সদস্য পদ নিয়ে মূলধারা রাজনীতিতে তারেক রহমানের যাত্রা শুরু। সময়ের সাথে সাথে তিনি দলটির নেতাকর্মীদের মধ্যে জনপ্রিয় ও প্রভাবশালী হয়ে ওঠেন। 2001 সালে বিএনপি সরকার গঠন করলে তারেক রহমান হয়ে ওঠেন দেশের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিদের একজন। এ সময় তার নামের সাথে জড়িয়ে যায় পদ বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, মানি লন্ডারিং সহ হাওয়া ভবনের নাম। নানা সমালোচনায় জর্জরিত তারেক রহমান হয়ে ওঠেন দেশের রাজনীতির ডাইরেক্টর প্রিন্স। তারেক রহমানকে নিয়ে মোটা দাগে যে অভিযোগগুলো করা হয়ে থাকে তা হলো হাওয়া ভবন ও হাওয়া ভবন কেন্দ্রিক দুর্নীতির 10 ট্রাক অস্ত্র মামলার মূল হোতা এবং 21 আগস্ট গ্রেনেড হামলার পরিকল্পনাকারী হিসেবে। সম্প্রতি আয়নাঘরের বিপরীতে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে হাওয়া ভবনের কথা। ব্যাপক আলোচিত এই হাওয়া ভবন আসলে কি? 2001 সালে বিএনপি জামায়াত জোট ক্ষমতায় আসার পর তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রাজধানীর বনানী 13 নম্বর রোডে হাওয়া ভবন নামে একটি রাজনৈতিক কার্যালয় স্থাপন করেন। কিন্তু ভবনটি তার বড় ছেলে তারেক রহমান নিজের রাজনৈতিক কার্যালয় হিসেবে ব্যবহার করতে শুরু করেন। বলা হয়ে থাকে দল থেকে বিচ্ছিন্ন বিএনপির এক জ্যেষ্ঠ নেতা, অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা বাংলানিউজ24.com বিডিকে বলেন, সেনা প্রধান থেকে শুরু করে প্রশাসনের গুরুত্বপূর্ণ পদগুলোতে নিয়োগ দিতেন হাওয়া ভবনের বড় বড় ব্যক্তিরা। এমনকি বড় বড় টেন্ডার ও ব্যবসা এই সিন্ডিকেট নিয়ন্ত্রণ করত। রাজনৈতিক তদবির, নেতা তৈরি, চাকুরি বাণিজ্য, টেন্ডার বাণিজ্য, প্রকল্প বাণিজ্য সবই নিয়ন্ত্রণ হতো এখান থেকে, যার ফলে সেই সময় হাওয়া ভবন পরিণত হয় সরকারের সমান্তরালে আরেক ছায়া সরকার হিসেবে। তারেক রহমান ও হাওয়া ভবনের নাম ভাঙে ব্যাপক দুর্নীতিতে যুক্ত হওয়া ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা। এই তো কিছুদিন আগেও যেমন গণভবনকে কেন্দ্র করে পরিচালিত হতো সবকিছু। একজন ব্যক্তির নখের ইশারায় চলত প্রশাসন থেকে জুডিশিয়ারি। একইভাবে সেই হাওয়া ভবন থেকে নির্ধারিত হতো কে দলের নেতা হবে, কোন ব্যবসায়ী প্রতিষ্ঠানকে প্রকল্পের কাজ দেয়া হবে, কে হবে আমলা কিংবা বড় কোনো রাষ্ট্রীয় পদধারী। ব্যক্তিকেন্দ্রিকতা বাংলাদেশের রাজনীতির চিরকালীন সমস্যা। তারেক রহমানের হাওয়া ভবনেও গড়ে উঠেছিল তেমনি এক শক্তিশালী এক কেন্দ্রিক ব্যবস্থা, যার ফলে তারেক ঘনিষ্ঠদের সামনে ব্যাপকভাবে খুলে যায় অবধারিত দুর্নীতির সুযোগ। এভাবেই হাওয়া ভবন হয়ে ওঠে এক ছায়া শক্তির উৎস, আর তারেক রহমান হয়ে ওঠেন দ্য ডার্ক প্রিন্স। বিরোধী শিবির, আওয়ামী লীগ ও তাদের মিডিয়া সেল ব্যাপকভাবে প্রচার করতে থাকে এসব। ফলস্বরূপ আফ্রিকার দুঃখ সাহারার মতো হাওয়া ভবন হয়ে ওঠে বিএনপির দুঃখ। তাদের সমস্ত অর্জন এবং ভালো কাজগুলো চাপা পড়ে যায় হাওয়া ভবনের নিচে। ভবনের স্টিগমা এখনো বয়ে বেড়াতে হচ্ছে বিএনপিকে।